2016 সালের 11ই মে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক আলোচিত ও বিতর্কিত অধ্যায়ের নাম। ঘড়ির কাঁটায় তখন রাত 12:10। ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয় জামায়াতে ইসলামের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড। 71-এর মানবতা বিরোধী অপরাধের কথিত অভিযোগে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই দণ্ড কার্যকর করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে আজও সেই ফাঁসির টাইমিং এবং স্বচ্ছতা নিয়ে রয়ে গেছে নানা অমীমাংসিত প্রশ্ন। মাওলানা মতিউর রহমান নিজামী 1991 ও 2001 সালে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মুখের কথা নাকি খুব সাবধানে উচ্চারণ করা উচিত। বিএনপির সাথে 4 দলীয় ঐক্য জোট সরকারের সময় কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তার সততা ও দক্ষতা আজও অনন্য উদাহরণ হয়ে আছে। দলীয় সমর্থকদের দাবি, কোনো দুর্নীতির লালসা যাকে স্পর্শ করতে পারেনি, বরং সরকারি বরাদ্দ থেকে বেঁচে যাওয়া মাত্র 36 টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে তিনি তৈরি করেছিলেন সততার এক বিরল নজির। 2006 ও 2009 সালে বৈশ্বিক জরিপে বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় উঠে এসেছিল তার নাম। আন্দোলনের ইতিহাস যদি আপনারা দেখেন, তাহলে ইসলামের আদর্শের সাথে যাদের সম্পর্ক, তারা কোনো রকমের ভায়োলেন্স বা সন্ত্রাসের সাথে যুক্ত হয়নি। তবে সেই সাফল্যের সমান্তরালে 71-এর অপরাধের কথিত অভিযোগে বিচার শুরু হয় তার। আর সেই বিচারের অন্তিম পর্যায়ে উদ্ভূত কিছু ঘটনা প্রবাহ জনমনে জন্ম দেয় নানা সন্দেহের। অভিযোগ ওঠে, রিভিউ পিটিশন বাতিলের মাত্র একদিন আগে তৎকালীন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাক্ষাৎ করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে। শুধু তাই নয়, ফাঁসি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যে ঢাকা সফরে আসেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, 2013 সালে আব্দুল কাদের মোল্লার ফাঁসির আগেও কি এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি? তবে কি এই বিচারিক প্রক্রিয়ায় কোনো সুদূরপ্রসারী নীল নকশা কাজ করেছিল? সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পরবর্তী জীবনের বিভিন্ন বক্তব্য এই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। এই আইনটাই ছিল বড় কনফ্লিক্টিং আইন। সাধারণত সাক্ষ্য গ্রহণের যে চিরচেনা নিয়ম মতিউর রহমান নিজামী সহ অন্যান্যদের ক্ষেত্রে তার স্পষ্ট ভিন্নতা ছিল বলে দাবি করেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি ইঙ্গিত দিয়েছেন, অনেক ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যের চেয়ে রাজনৈতিক আকাঙ্ক্ষাই ছিল প্রবল। আমরা সাধারণত সিভিল বা ক্রিমিনাল কোর্টে যেরকম সাক্ষ্য গ্রহণ করা হয়, এটা থেকে কমপ্লিটলি। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রায় প্রসঙ্গে। সাবেক এই প্রধান বিচারপতির দাবি, সরকারের পক্ষ থেকে সাঈদীর ফাঁসির রায় দেওয়ার জন্য তীব্র চাপ ও অনুরোধ ছিল, কিন্তু সরাসরি খুনের সাথে প্রত্যক্ষ সাক্ষ্য না থাকায় আইনের প্রতি দায়বদ্ধ থেকে তিনি সেই ফাঁসির রায় বাতিল করেছিলেন। দেলোয়ার হোসেন সাঈদী তার তো ফাঁসি আদেশ আমি বাতিল করে দিই, আমার রায় ছিল, বুঝলেন না? কারণ সে প্রত্যক্ষ তাকে হয়েছিল, কিন্তু সে সরাসরি সে খুনের সাথে জড়িত এটা ছিল না, সাক্ষ্য ছিল না। যেহেতু সে ছিল না সরাসরি, আমি বললাম যে তার ফাঁসি হতে পারে না। এস কে সিনহার বক্তব্যে উঠে এসেছে তৎকালীন রাজনৈতিক ক্ষমতার দাপট ও বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের চিত্র। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যরা যখন এই আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন, তখনই তারা প্রকৃত ন্যায় বিচারের স্বরূপ বুঝতে পারবেন। দেখা যাবে যে যুদ্ধাপরাধের বিচার কি বলে, সেটা হাসিনা এবং তার মন্ত্রীদের যখন তোলা হবে তখনই উনারা টের পাবেন। আমি তো বলছি পরিষ্কারভাবে বলছি। ফাঁসির মঞ্চে যাওয়ার আগ মুহূর্তেও মাওলানা নিজামী ছিলেন অবিচল। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ থাকলেও তিনি ছিলেন অনড়। স্বজনদের উদ্দেশ্যে তার সেই ঐতিহাসিক উক্তি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বহুল আলোচিত। আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় নফল নামাজ শেষে হাসি মুখে এবং দৃঢ় পদক্ষেপে তিনি এগিয়ে গিয়েছিলেন ফাঁসির কাষ্ঠের দিকে। সম্প্রতি তার মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্মরণ করে সেই রাতের লোমহর্ষক বর্ণনা তুলে ধরেছে অনেকেই। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা নিজামীর অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি নিজামীকে একজন প্রজ্ঞাবান আলেমে দ্বীন এবং আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে অভিহিত করেন। কওমি মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি ও শিল্প খাতে গতিশীলতা আনায় তার ভূমিকার কথা তুলে ধরে তাকে শহীদ হিসেবে কবুল করার দোয়া করেন আমিরে জামায়াত।
আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামে তার কবরের পাশে। প্রিয় নেতার স্মৃতি মনে করে অঝরে কাঁদতে দেখা যায় অনেককে। বাইরে 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 যে লোকজন এসে কাঁদে, এই কখন দেখে কাঁদে। এর সাথে যেমন মত বিনিময় করছি, এরকম সবার সাথে মত বিনিময় করছি। হাজার হাজার লোক এই দেশে শেখ হাসিনা থাকতেও আসছে, আর পরে তো আসছেই। হ্যাঁ, ছোটবেলার থেকে তার কোনো ছিল না। ওনার জন্য আমরা যে কত ব্যতীত বলে আর শেষ করা যায় না। তাহলে এমন একটা দিন নাই যে লোক আসে না, হাইস্ট ভাড়া করে 200-100। যে কথাগুলো আসলে ওনার কথা বলবে লাগলে আমার চোখের পানি এমনি চলে আসে। ছোটবেলাতে দেখতি তখন দেশে গন্ডগোল লাগে, তখন তার কোনো মোবাইল ছিল না, কোনো খোঁজ খবর ছিল না, কোথায় ছিল জানি না। দাদি খালি কাঁদিছে, আমার ব্যথা নাই, আমার ব্যথা নাই, এই বলেই খালি দাদি কান্না করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় ছিল ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বিভিন্ন সময়ে কার্যকর করা হয়েছে জামায়াতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা, আন্তর্জাতিক মানদণ্ড এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে আইন বিশেষজ্ঞরা। কিন্তু একটা আইন লঙ্ঘন করে না ভাই, তারা একটু আগে থাকে, তারা আইনের বাইরে কিছু করে না, নিয়ম মেনেই করে, নিয়মের মধ্যে দিয়ে অনিয়ম করতে হয়। কারণ যদি কেউ যদি ভিক্টিমাইজ হয়ে যায়, তারা যদি মনে করেন তারা আসলে ক্রাইমটি পান নাই, তাদের অর্থ সুবিধা হচ্ছে, তারা উচ্চ আদালতে দাবি করতে হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার ৭১-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালে যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী এবং মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এই বিচারকে ঐতিহাসিক ন্যায় বিচার হিসেবে অভিহিত করা হলেও সময় বদলানোর সাথে সাথে সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে এখন নতুন করে আলোচনার দাবি উঠছে। বিশেষ করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আসামি পক্ষ কতটুকু আইনি সুরক্ষা পেয়েছিল, বিচার বিভাগ কতটুকু প্রভাবমুক্ত ছিল এবং সাক্ষীদের বিশ্বাসযোগ্যতা কতটুকু ছিল, তা এখন বড় আলোচনার বিষয়। অভিযোগ রয়েছে বিচারের অনেক ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, যা সে সময় থেকেই বিচার বিভাগের স্বাধীনতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ ধরনের বিচারিক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরও দ্রুত বিচারের আওতায় আনার দাবি সবার। বাংলা এডিশন, ঢাকা।